স্টুডেন্টস, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তোমাদের ক্লাস 11-এর একাদশ শ্রেণী অর্থাৎ একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টারের পরীক্ষা সেটা তো আর মাত্র দুদিন পরেই পরীক্ষা। তো সুতরাং আজকে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। যারা আমার রেগুলার ক্লাস তোমরা ফলো করো তাদের তো সুবিধা হবেই, যারা নতুন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য আজকের ক্লাসটি কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ আজকের ক্লাসে আমি নিমাই প্রামাণিক অর্থাৎ দেখতে পাচ্ছ যে ছায়া প্রকাশনীর এই রাষ্ট্রবিজ্ঞানের যে টেক্সট বুক আছে, এই টেক্সট বুকটি বেশিরভাগ স্কুলই কিন্তু এই টেক্সট বুক রেকমেন্ড করেছেন স্টুডেন্টদের জন্য। তো সেই উদ্দেশ্যে এইটি একটি নির্ভরযোগ্য বই এবং এই বইটি যেহেতু বেশিরভাগ স্কুল ফলো করছে তাই এই বইয়ের অনুশীলনী থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি একদম মিস করা যাবে না। তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে যে প্রশ্নগুলো লাস্ট টাইম তোমরা দেখে যেতে পারো সেই প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। আজকে একদম প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আমি অনুশীলনী থেকে দাগ দিয়ে দেবো। তোমরা প্রত্যেকে বইটা খুলে বসো এবং তোমরা এই যে প্রশ্নগুলো আমি বলছি সেগুলি দাগ দিয়ে দাও। তো চলো প্রথমেই আমাদের প্রথম অধ্যায়ের যে অনুশীলনী আছে, প্রথম অধ্যায়ের যে অনুশীলনী দেখো, যার নাম হচ্ছে একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, 19 নম্বর পাতায় আছে। এই অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের করে যেতে হবে সেই প্রশ্নগুলো আমি একটু বলে দিই। দেখো, অনুশীলনী যারা ভালো স্টুডেন্ট, যারা প্রথম থেকে আমার ক্লাস ফলো করছো বা পড়াশোনার সাথে প্রথম থেকে যুক্ত আছো, তারা তো এতদিনে অনুশীলনীর সম্পূর্ণ সমাধান দেখে নিয়েছো, তোমরা আমার গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখে নিয়েছো। তাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার ক্লাসগুলো দেখেছো এবং আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করেছো। তার সাথে বলে রাখি, যারা এখনো পর্যন্ত কোনোভাবেই প্রিপারেশন নাওনি, বিভিন্ন কাজকর্মের সাথে হয়তো যুক্ত, অনেকেই আর্থিক অবস্থার কারণে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত থাকো, তো তাদের জন্য আজকে বা একদম যারা লাস্ট মোমেন্টে পড়ে পাশ করতে চাইছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগ দিয়ে দিচ্ছি, সেগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অতি অবশ্যই দেখে নিও। আশা করা যায় যে 40টি প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নের মধ্যে 20টি প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। যদিও সেটা গ্যারান্টেড নয়, কারণ এবছরে প্রত্যেকটা স্কুল ক্লাস 11-এর প্রশ্ন করছে, প্রতিটা স্কুল তার নিজের মতন প্রশ্ন করছে, সেক্ষেত্রে আমি ওভাবে গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু বলতে পারি যে বিগত 10 বছরে এই সিলেবাস থেকে যে যে প্রশ্নগুলো এসেছে এমসিকিউ প্যাটার্নে আমি সেই প্রশ্নগুলো এখানে রেখেছি। দেখো, প্রথম যে প্রশ্নটি এখান থেকে আমি দাগ দেবো সেটা হচ্ছে যে পলিটিক্স গ্রন্থের রচয়িতা, অর্থাৎ 19 পাতায় যে অনুশীলনী শুরু হয়েছে তার 2-এর দাগের প্রশ্নটা দাগ দাও। পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ প্রসঙ্গে বলে রাখি, রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে এবং পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে, এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন বেশিরভাগ স্কুলই কিন্তু পরীক্ষায় ফেলতে চলেছে। সুতরাং এই প্রশ্নটি তোমরা খুব গুরুত্ব সহকারে করো। এই প্রশ্নটি অলরেডি দেখতে পাচ্ছ আমি 2টো স্টার করে রেখেছি, আর একটা স্টার আমি তোমাদের দিয়ে দিলাম, দাগিয়ে নিও, একটু তোমরা দাগ দিয়ে নিও পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে এই প্রশ্নটি। পরবর্তী যে প্রশ্নটি রেখেছি, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন কে, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এবং এই অনুশীলনের উত্তর যারা এখনো দেখোনি, অনুশীলনীর সমাধান যারা দেখোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। সেখানে ক্লাস 11-এর ইম্পর্টেন্ট সাজেশন বলে প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত সমস্ত অনুশীলনীর সমাধান এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও পেয়ে যাবে। তাহলে 2-এর দাগের প্রশ্ন দাগ দিলাম, তারপরে 3-এর দাগের প্রশ্ন। এর পরে যে প্রশ্নটি রাখছি সেটি হলো 8-এর দাগের প্রশ্নটি দাগ দাও। 8-এর দাগের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এই অভিমতটি ব্যক্ত করেছেন কে, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপরে 9-এর দাগের প্রশ্নটি দেখো, 9-এর দাগের প্রশ্নে আছে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে উক্তিটি করেছেন কে, এই প্রশ্নটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, 9-এর দাগের প্রশ্ন। তারপরে 10-এর দাগের প্রশ্নে চলে আসো, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে, এটিও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নটি কিন্তু করে রেখো। তারপরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান 12 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান, মন্তব্যটি করেছেন কে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরগুলো করা আছে, তোমরা দাগ দিয়ে নিতে পারো অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এগুলো সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারো।
13 নম্বর প্রশ্নটা দাগ দাও, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, একথা কে বলেছেন? এটাও ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে আসো। 14 নম্বর প্রশ্নটা দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যে সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে, এটাও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাগ দিয়ে রাখো। তারপর নেক্সট যে প্রশ্নটি আছে দেখো 15 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ কে বলেছেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাগ দিয়ে রাখো। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বরের প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, ক্ষমতা, শাসন বা কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন কে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও একটু দাগ দিয়ে রাখো। তারপরে 17 দাগের প্রশ্নটি দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কে? বেশিরভাগ স্কুলের যারা মানে যে সমস্ত স্টুডেন্ট আমার চ্যানেলটি এখন দেখছো, এই মুহূর্তে ভিডিওটি দেখছো, প্রায় বেশিরভাগ স্কুলই দেখবে এই প্রশ্নটি কিন্তু পেয়ে যাবে যে রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত 10 বছরে বেশ কয়েকবার এই প্রশ্নটি এসেছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। 19 নম্বরের প্রশ্ন দেখো, রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? এটা আমি আগেই বলেছি যে এদিকে অ্যারিস্টটলের লেখা যে গ্রন্থটি আছে, যেটা আমাদের আগেই দেখলাম যে পলিটিক্স গ্রন্থ, পলিটিক্স এবং তার সাথে হচ্ছে রিপাবলিক, এই গ্রন্থ দুটি কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে কে লিখেছেন, এবং বা উল্টেও আসতে পারে অ্যারিস্টটলের লেখা গ্রন্থের নাম কি বা প্লেটোর লেখা গ্রন্থের নাম কি, সেক্ষেত্রে তোমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। 19 নম্বরের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী 21 নম্বর প্রশ্নটা দাগ দাও, স্টার করো দুটো। সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞান 3টি গুরুত্বপূর্ণ বিষয়, আলোচ্য বিষয় রয়েছে, যথা রাষ্ট্র, সরকার ও আইন, এ কথা কে বলেছেন? এটাও ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে এসো প্রথম অধ্যায়ের 23 নম্বর প্রশ্ন দেখো, নবজাগরণের সন্তান কাকে চিহ্নিত করা হয়? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক স্কুলই এই প্রশ্নটি ফেলতে চলেছে। পরবর্তী প্রশ্নটা দেখো 24 নম্বর প্রশ্ন, রাজনৈতিক মানুষের ধারণাটির জন্ম দেন কে? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্রায়ই দেখবে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন থাকছে তার মধ্যে এই যে প্রশ্নগুলো আমি বলে যাচ্ছি, এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা অনেকগুলো প্রশ্নই কমন পাবে। পরবর্তী চলে এসো 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে অভিহিত করা হয় কাকে? এটিও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটুকু বলতে পারি, যারা কোনো রকম প্রিপারেশন এখনো পর্যন্ত নাওনি, তারা যদি মনে করো যে পলিটিক্যাল সায়েন্সে পাশ করে যেতে চাই এবং মোটামুটি একটু ভালো নাম্বার করতে চাই, তাহলে তারা আমার অনুশীলনীর ক্লাসগুলো অবশ্যই পুরো দেখে নাও, এবং তার সাথে অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো আমি করে দিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি এখন এই ক্লাসে, সেগুলো অতি অবশ্যই তোমরা পড়ে যেও। তার সাথে বলে রাখি, আমার পরবর্তী আগামীকালের একটি ক্লাস, আগামীকাল বা তারপরে যে ক্লাসটি আমি আনছি, তোমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষার একটু আগেই নিয়ে আসবো। তো এই ক্লাসটিতে আমি বেশ কিছু স্তম্ভ মিলন এবং বিবৃতিমূলক ট্রু ফলস যে সমস্ত প্রশ্ন আছে, এই ধরনের প্রশ্ন আমি দিয়ে দেবো, ডায়াগ্রাম বেসড কিছু প্রশ্ন দিয়ে দেবো। আশা করি তোমরা ওগুলো করে গেলে অনেকটাই তোমাদের সুবিধা হবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। 27 নম্বর প্রশ্নটা দাগ দাও, 1948 সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি কে ছিলেন? একটু প্রশ্ন যদি কঠিন হয় তাহলে সেই প্রশ্নের জন্য মানে সেখানে এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 27 নম্বর প্রশ্ন। পরবর্তী 28 নম্বর প্রশ্নটা দেখো, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি সমতাদর্শী গোষ্ঠী গড়ে উঠেছিল কত সালে? ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু পড়ে যেও তোমরা। এবং 29 প্রশ্নটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 30 দাগের প্রশ্নে চলে আসো। 30 দাগের প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার করা একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছেন কে? এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 32 দাগের প্রশ্ন, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় কাকে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা আমার অনলাইন ক্লাস করছো বা অফলাইন ক্লাস করছো তারা তো জানোই, এবং যারা আমার নিয়মিত দর্শক তারাও নিশ্চয়ই জানো যে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 33 দাগের প্রশ্নটা দাগ দাও, আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন কে? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে আমরা চলে আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রথম প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, 1 দাগের প্রশ্ন, ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা দাগ দাও, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে 7 দাগের প্রশ্ন আছে, দেখো, ড্যাশ বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান? এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা দাগ দাও তোমরা।
শূন্যস্থান পূরণের 7 দাগের প্রশ্ন। তারপরে যে প্রশ্নটি আছে সেটা হলো 11 দাগের প্রশ্ন, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলেছেন কে? এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 12 দাগের প্রশ্নে চলে আসো, রাষ্ট্রবিজ্ঞানীকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেছেন কে? এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। এই প্রশ্নগুলো একটু তোমরা দেখে যেও। এরপরে 22 নম্বর পাতাতে দেখো যে সত্য মিথ্যা যেটা আছে তার মধ্যে তোমরা যেটা করবে, 1 দাগেরটা করবে, 1 দাগেরটা খুব গুরুত্বপূর্ণ আছে, 1 দাগেরটা করবে। তারপরে তোমরা 3 দাগে যেটি আছে সমাজ ও সমাজের প্রভাবশালীদের বিজ্ঞান বলে যে প্রশ্নটি শুরু হয়েছে ওই প্রশ্নটা করবে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে 1 দাগের প্রশ্ন থাকছে, 3 দাগের প্রশ্নটা থাকছে, আর 4 প্রশ্নটা করে যাবে। 1, 3, 4 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরেই চলে আসছে স্তম্ভ মিলন বা কলম ম্যাচিং। কলম ম্যাচিংয়ের এই প্রথমের দিকে যে কলম ম্যাচিং 1 নম্বরে আছে ওটা অতি অবশ্যই মাস্ট করে যাবে ওই স্তম্ভ মিলনটা। তারপরে যেটা করবে সেটা হচ্ছে যে 2 দাগেরটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যারিস্টটল বা মানে প্লেটো, কার্ল মার্কস কে কোন বই রচনা করেছেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 দাগেরটাও একটু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যারা আরও একটু ভালোভাবে পড়তে চাইছো তারা একটু 4 দাগের প্রশ্নটাও দেখে যেও, ঠিক আছে? এই হচ্ছে স্তম্ভ মিলন। পর ডায়াগ্রাম বেসড প্রশ্নের 1 দাগেরটা একটু দেখে যেও, 1 দাগেরটা দেখে যেও। 2 আমার মনে হয় না খুব একটা গুরুত্বপূর্ণ, 1 দাগের প্রশ্নটা একটু দেখে যেও ডায়াগ্রাম বেসড প্রশ্নের। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসবো, রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ। দ্বিতীয় অধ্যায়ের 35 নম্বর পাতা দেখো। 35 নম্বর পাতায় দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনী আছে ওখান থেকে যে প্রশ্নগুলো জেনারেল টাইপ MCQ এর জন্য করবে সেগুলো হলো 2 দাগের প্রশ্নটা করবে, 2 দাগের, 3 দাগের, 4 দাগের, 6 দাগের, 8 দাগের, 9 দাগের, এরপরে 11 দাগেরটা করবে, 11 দাগের, 13 দাগের, এটা 14 দাগেরটা খুব ইম্পর্টেন্ট, 14 দাগেরটা অবশ্যই দেখে যেও। এরপরে 18, 19, 20, 18, 19, 20 এবং তার সাথে 21, 18, 19, 20, 21 দাগের প্রশ্নগুলো করবে। এর সাথেই দেখো 22 দাগের প্রশ্নটা করবে। তারপরে চলে এসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণের 1 দাগের প্রশ্নটা করবে, 3 দাগের প্রশ্নটা করবে, 1, 3। তারপর 4 দাগের প্রশ্নটা করবে, 1, 3, 4, 5 খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 1, 3, 5 এই প্রশ্নটা করবে। 6 দাগের প্রশ্নটা করবে, 1, 3, 4, 5, 6। তারপরে চলে আসো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্নটা করবে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 9 দাগের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন, 9, 10, 11 অবশ্যই করবে। এরপরে যে কলম ট্রু ফলস আছে যেগুলো দেখো, ট্রু ফলসের মধ্যে এই 1 দাগের প্রশ্নটা করবে। 1 দাগের প্রশ্নের পর তোমরা চলে আসো 3 দাগের প্রশ্নে। ট্রু ফলসে যে 3 দাগের প্রশ্ন আছে এই 3 দাগের প্রশ্নটা করবে। তারপরে চলে আসো কলম ম্যাচিংয়ে, 1 দাগের কলম ম্যাচিংটা করবে, 2 দাগের কলম ম্যাচিংটা করবে। তারপর পরের পাতায় চলে আসো। পরের পাতায় দেখো এখানে যে অ্যাসারশন রিজনিং টাইপের যে প্রশ্ন আছে এখানের 1 এবং 2 দুটোই দেখবে। আর ডায়াগ্রাম বেসডেও যে 1 এবং 2 আছে এই দুটোই দেখবে। রিজনিং এবং ডায়াগ্রাম এই দুটো থেকেই দুটো প্রশ্ন আছে, দুটোই করে যাবে, একটু দেখে যেও, খুব ভালো হয় দেখে গেলে। এরপর আমরা চলে আসবো আমাদের তৃতীয় অধ্যায় নাগরিকতার অনুশীলনীতে। নাগরিকতার অনুশীলনী শুরু করার আগে একটু বলে দিই, যারা আমার অনলাইন ক্লাসে 2nd সেমিস্টারে যোগদান করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ অনলাইন ক্লাসে 2nd সেমিস্টারে যোগদান করতে চাও, অনেকেই তো তোমরা নাম এনলিস্ট করে ফেলেছো, তো যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করনি তাদের নাম এবং অবশ্যই তাদের ঠিকানা নথিভুক্ত করতে পারো হোয়াটসঅ্যাপে।
এবং কোন কোন সাবজেক্টের জন্য তোমরা অ্যাডমিশন নিতে চাও সেটা জানিয়ে দেবে। খুব ন্যূনতম একটা মান্থলি একটা ফিজ নিয়ে তোমাদের পড়ানো হয়। তোমরা যারা ভর্তি হতে চাও অনলাইন ক্লাসে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। এর সাথে বলি এবারে চলো অনুশীলনের যে প্রশ্নগুলো আছে 49 পাতায় 49 পাতায় তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে যে প্রথমে দেখো 4 দাগের প্রশ্ন। বেশিরভাগ স্কুলে নাগরিকতা থেকে যখন প্রশ্ন হবে ধরেই নাও এই 4 দাগের প্রশ্নটি কিন্তু এসে গেছে। 4 দাগের প্রশ্ন, তারপরে তোমার 5 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, 4, 5, 7, তারপরে আসছে 8 দাগের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন। আরও একবার বলছি 4, 5, 7, 8, 9, 10। তারপরে পরের পাতায় দেখো 13 দাগের প্রশ্নটা করবে, 13 দাগের প্রশ্ন করবে, 14 দাগের প্রশ্নটা করবে, 13, 14 করবে। তারপরে 18 দাগের প্রশ্নটা করবে, 20 দাগের প্রশ্নটা করবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন 20 এবং 21, এই দুটো প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 এবং 21 দাগের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে তোমরা পড়বে 23 দাগের প্রশ্ন, 23 দাগের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে পড়বে 25 দাগের প্রশ্ন এবং 27 দাগের প্রশ্ন। আরও একবার বলছি 20, 21, 23, 25, 27 এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যেও। তারপরে দেখো 32 দাগের প্রশ্নটা পড়বে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 32 দাগের প্রশ্ন, 35 দাগের প্রশ্ন, 37 দাগের প্রশ্ন এবং 38 দাগের প্রশ্ন। 32, 35, 37, 38 এই প্রশ্নগুলো পড়বে। তোমাদের মধ্যে জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে বলবে যে আপনি কেন ইউটিউবে ক্লাস করাচ্ছেন অথচ নিমাই প্রামাণিকের এই একটি বই থেকেই আপনি ক্লাস করাচ্ছেন। অনেকেই আমাকে অনেক কিছু বলবেন, তাদের উদ্দেশ্যে বলে থাকি যে আমি একটা পলিটিক্যাল সায়েন্সের টিচার হিসেবে অথেন্টিক বইয়ের উপরেই আমি নিশ্চয়ই স্টুডেন্টদের গাইড করব। সেই উদ্দেশ্যে নিমাই প্রামাণিকের বইটা আমার মনে হয়েছে সমস্ত দিক থেকে একটি অথেন্টিক বই। সেই হিসাবেই আমি এই বইটিকেই, যেহেতু আমিও স্কুলে এই বইটাই রেকমেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমিও বলতে চাই যে অন্যান্য টিচাররাও হয়তো বেশিরভাগ স্টুডেন্টরাও আমাকে এটা বলেছে যে তাদের স্কুলেও এই বইটি রেকমেন্ড করেছে। সেই উদ্দেশ্যেই এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। সবাই তো সবসময়তে সারা বছর পড়ে না, অনেক স্টুডেন্টই তাকে পরীক্ষার সময় পড়ে পাশ করতে চায়। তাদের উদ্দেশ্যে আজকের ক্লাস। যদি মনে হয় যে আমার ক্লাস খারাপ লাগছে তাহলে আপনারা যারা আমার ক্লাসে সন্তুষ্ট নন তারা দয়া করে ক্ষমা করবেন, আমার এই ক্লাসটা আপনার স্কিপ করে যান। কিন্তু স্টুডেন্টদের কথা ভেবেই আজকের আমার এই ক্লাস আমায় দিতে হয়েছে, কারণ সবাই অনেক ডিটেলসে পড়াশোনা করে না, অনেকেই চায় যে একটু শর্ট সাজেশন পড়ে পাশ করি। সেক্ষেত্রে একটু সাজেস্টিভ করে দেওয়ার চেষ্টা। আমার নিয়মিত যারা দর্শক তারা এই ক্লাসগুলো বা এই পড়াগুলোর সাথে সবাই পরিচিত, সবাই এই প্রশ্ন উত্তরের সাথে পরিচিত। আজকে তাদের কাজটাকে একটু সহজ করে দেওয়ার জন্য এই ক্লাসটি এনেছি। এবং তার সাথে বলি যারা ডিটেলসে বুঝে পড়তে চাও, কারণ পরের সেমিস্টারটা যেহেতু তোমাদের ব্রড কোশ্চেন লিখতে হবে, নোটস ভিত্তিক পড়তে হবে এবং টেক্সট বই অবশ্যই সুন্দরভাবে তোমাদের বুঝে পড়তে হবে। তারা যদি বুঝে পড়তে চাও তারা অবশ্যই আমার অনলাইন বা অফলাইন ক্লাসে যোগদান করতে পারো। সেখানে সুন্দরভাবে টপিক ধরে বুঝিয়ে দেওয়া হয়, নোটসও তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়, সাজেশন তো দেওয়া হয়ই। পরবর্তী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথমে দেখো 4 দাগ দেবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 4, 6, 4 পর 6, তারপরে চলে আসো 9 দাগের প্রশ্নটা করবে। 4, 6, 9, হ্যাঁ এর সাথে 8 প্রশ্নটাও করো। 8, 9, 8, 9 আর তার সাথে 11 এবং 12, 11 এবং 12 এই দুটো প্রশ্ন কিন্তু করে রেখো। তারপরে দেখো ট্রু ফলস চলে আসছে। ট্রু ফলসে যে প্রশ্নগুলো আছে এর মধ্যে 1 দাগের প্রশ্নটা একটু করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 দাগের প্রশ্নটা। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটা করো, 1 দাগের পর 3 দাগের প্রশ্নটা করো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখো পরের পাতায় 54 পাতায় 8 নম্বরের প্রশ্নটা করো, খুব ভালো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এখান থেকে আর কিছু দিচ্ছি না, কলাম ম্যাচিংয়ে চলে আসো। স্তম্ভ মিলনে, স্তম্ভ মিলনের এই যে প্রশ্নটি আছে 1 দাগের, এই প্রশ্নটি অবশ্যই করে যেও, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 1 দাগের প্রশ্নটি। এবং তারপরে এখানে দেখো 56 পাতায় যে কেস বেস টাইপের যে প্রশ্ন আছে তার মধ্যে তোমরা 1 এবং 2
1 এবং তোমাদের পরে যেটা আছে 2, এই দুটোই একটু দেখে যেও। দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও আমি তোমাদের রিজনিং, কেস বেসড এবং ডায়াগ্রাম বেসড স্তম্ভ মিলন এর উপর কিছু প্রশ্নের সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তাও তোমরা টেক্সট বুকের পুরো জিনিসটাকেই ফলো করে যেও। এবং অবশ্যই মডেলস যে আমি এখানে যে ছায়া প্রকাশনের বইয়ে সেট 1 এবং সেট 2 সলভ করে দিয়েছি, সেগুলো অতি অবশ্যই দেখে যেও। এর পরের পাতায় দেখো ডায়াগ্রাম বেসড যে প্রশ্ন আছে, ডায়াগ্রাম বেসড প্রশ্নের 1 দাগের এবং 2 দাগের দুটোই একটু দেখে যাও। 1 দাগের প্রশ্ন এবং তার সাথে এই 2 দাগের প্রশ্নটা কিন্তু ভিভিআই প্রশ্ন আছে, 2 দাগের প্রশ্নটাও তোমরা একটু দেখে যেও। চলো এবার পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। 4 নম্বর অধ্যায়, চতুর্থ অধ্যায়, যার নাম সংবিধানের উপলব্ধিকরণ, সংজ্ঞা ও প্রকারভেদ। এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে দেখো আজকে বলে দিচ্ছি। এখানে 1 নম্বরের প্রশ্নটা দাগ দেবে, এটা হচ্ছে 71 পাতা। 71 পাতার 1 নম্বরের প্রশ্নটা পড়বে। যারা শর্ট সাজেশনে পড়তে চাইছো তাদের জন্য বলছি 1 নম্বরের প্রশ্ন পড়বে, 3 নম্বরের প্রশ্নটা পড়বে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার সাথে বলে রাখি 6 নম্বরের প্রশ্নটা পড়বে। 1 3 6 1 3 6 8 1 3 6 8 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 9 দাগের প্রশ্নটা পড়বে। 9 দাগের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন যেগুলো আছে দেখো 10 এবং 11 এই প্রশ্ন দুটো পড়বে। এই প্রশ্ন দুটোতে আসলে লিখিত সংবিধান কাকে বলে, অলিখিত সংবিধান কাকে বলে, এই দুটো বোঝানোর চেষ্টা করা হয়েছে। যে স্টুডেন্ট প্রকৃতপক্ষে জানে কিনা যে লিখিত সংবিধান কাকে বলে, অলিখিত সংবিধান কাকে বলে, সেটাই এই প্রশ্ন দুটোর মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই দুটো প্রশ্ন একটু ভালো করে দেখে যেও। তারপরে তোমরা চলে এসো, এদিকে আছে 14 নম্বর প্রশ্নটা দেখো। 14 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পড়বে। 15 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এটা পড়বে। 16 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পড়বে। 17 নম্বরটাও গুরুত্বপূর্ণ, 18 নম্বরটাও গুরুত্বপূর্ণ, 19 নম্বরও গুরুত্বপূর্ণ এবং 20 গুরুত্বপূর্ণ। অর্থাৎ 72 পাতায় 14 থেকে 20 সব কটা প্রশ্নই কিন্তু পড়ে যেতে হবে। যারা শর্ট সাজেশনে পড়ছো, দেখো এমসিকিউ বেসড কোশ্চেন মানে, আর টিচাররা কোশ্চেন করছেন, তারা যে কোনো কোনা থেকেই কোয়েশ্চেন দিতে পারেন। সেক্ষেত্রে আমার উদ্দেশ্য যাতে এই কটা একটা চ্যাপ্টার থেকে যদি আমি 10-12টা করে কোশ্চেন পড়ে যাই, সেক্ষেত্রে এমন কিছু বড় খাটুনি হবে না। সেক্ষেত্রে যদি এই প্রশ্নগুলো পড়ে যাও, আমার মনে হয় তোমরা 100% কমন পাবে। 14 থেকে 20, 72 পাতায় 14 থেকে 20 প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে যাবে, একটাও মিস করবে না, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 3 দাগের প্রশ্নটা অতি অবশ্যই পড়বে। তারপর যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ওটা পড়বে। এবং তারপরে যে প্রশ্নটি আছে দেখো 10 দাগের প্রশ্নটা পড়বে। 12 দাগের প্রশ্ন অনেক স্কুলেই আসবে, 12 এবং এর সাথে 11, 10 11 12 এই 3টে প্রশ্ন কিন্তু প্রত্যেকেই পড়ে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে আসছি ট্রু অ্যান্ড ফলসে। ট্রু অ্যান্ড ফলস এখান থেকে আমি কিছু দিচ্ছি না, এর পরের পাতায় চলে যাচ্ছি। পরের পাতায় দেখো এই 5 দাগের প্রশ্নটা একটু পড়বে। 5 দাগের প্রশ্নটা পড়বে। তারপর 6 দাগের প্রশ্নটা পড়বে। 6 দাগের 5 6, তারপরেই তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে 7 দাগের প্রশ্ন পড়বে। 5 6 7 এই 3টে প্রশ্ন পড়লেই হবে। তারপরে আমরা এখানে কলম ম্যাচিং, পরের পাতায় কলম ম্যাচিংয়ে চলে আসছি। কলম ম্যাচিংয়ের ক্ষেত্রে এখানে 2 দাগেরটা পড়বে, স্তম্ভ মিলনের 2 দাগেরটা পড়বে। স্তম্ভ মিলন 2 দাগের যে প্রশ্ন আছে ওই 2 দাগের প্রশ্নটা তোমরা পড়বে। তারপরে দেখো স্তম্ভ মিলন 3 দাগের প্রশ্নটা পড়বে। আর পড়বে 6 দাগের প্রশ্নটা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে রিজনিং টাইপের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে 2 এবং 3, এই 2 দাগেরটা পড়বে এবং তার সাথে 3 দাগেরটা পড়বে। এবং তার সাথে 78 পাতায় 2 দাগের যে প্রশ্নটি আছে এটি একটু দেখে যেও। 78 পাতার 2 দাগের প্রশ্নটি দেখে যেও। আমাদের পরের চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি। দেখো পরের চ্যাপ্টার হচ্ছে 5 নম্বর ইউনিট, ভারতীয় সংবিধান রচনা ও তার দর্শন। এই ইউনিটের অনুশীলনীতে চলে যাই, কি প্রশ্ন ওখান থেকে আসছে দেখে নিই। দেখো 102 পাতায় যে প্রশ্নগুলো আছে তার মধ্যে 1 দাগের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়তে হবে। 1 2 3 পড়তে হবেই, 1 2 3 পড়তে হবে। 4টাও পড়বে, 5টাও পড়বে,
6-এরটাও পড়বে, 7-এরটাও পড়বে, 8-এরটা পড়বে। কিছু কিছু অধ্যায়ে মানে এই অধ্যায়ের মধ্যে, যেমন এতগুলো অধ্যায়ের মধ্যে এই অধ্যায়ে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু কোনোটা ছাড়া যাবে না, কারণ গণপরিষদ থেকে প্রচুর প্রশ্ন আছে, তবু আমি বেছে দিচ্ছি। মোটামুটি ধরো 1 থেকে 10 পর্যন্ত, এখানে 9 এবং 10, 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে পড়বে। 1 থেকে 10 পর্যন্ত প্রতিটা প্রশ্ন এখানে পড়বে। তারপরে আমাদের 103 পাতায় যে প্রশ্ন আছে তার মধ্যে 13 নম্বর প্রশ্নটা পড়বে, 14 পড়বে, 15 পড়বে, তারপরে 17 দাগেরটা পড়বে, 18, 19 পড়বে। এইটা গণপরিষদের অধ্যায়, যেখানে অনেক প্রশ্ন আছে, সেক্ষেত্রে একটু বেশি প্রশ্ন হয়তো এই অধ্যায় থেকে পড়তে পারবে। যেমন 1 থেকে 10টা পড়লে, 1 থেকে 10 পর্যন্ত সব কটা, তারপরে 13, 14, 15, তারপরে 16 বাদ দিয়ে 17, 18, 19 পড়লে, তারপরে দেখো 20 নম্বর যেটা আছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, 20 নম্বরের প্রশ্নটা একটু দেখে যেও। 20, 21-এরটা দেখবে, তারপর 23-এরটা দেখবে, তারপরে 25-এর প্রশ্নটা দেখে যাবে, 27-এর প্রশ্নটা দেখে যাবে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম যে প্রশ্ন আছে 1, 2, 3, এই 3টে প্রশ্নই কিন্তু পড়বে। 1, 2, 3, এই 3টে প্রশ্নই পড়বে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টে প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখান থেকে আর কিছু দিচ্ছি না, 1, 2, 3 দিলাম। এরপরে দেখো ট্রু ফলস যেটা আছে, ট্রু অ্যান্ড ফলসের মধ্যে যে প্রশ্নটি আমি রাখছি সেটা হচ্ছে তোমাদের 2-এর দাগের প্রশ্নটা থাকছে, ট্রু অ্যান্ড ফলসের 2-এর দাগের প্রশ্ন। আর তারপরে যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে 5-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নের পর 5-এর দাগের প্রশ্নটা একটু দেখে যেও। তারপরেই চলে আসছো কলম ম্যাচিংয়ে। কলম ম্যাচিংয়ের ক্ষেত্রে এই 1-এরটা খুব গুরুত্বপূর্ণ, তারপরে 2-এরটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যে রিজনিং টাইপ আছে এখান থেকে দুটোই দেখে যাবে, 106 পাতার দুটোই দেখে যাবে। এরপরে আমাদের ইউনিট একদম 6-এ চলে আসছি, 6-এর অনুশীলনীতে চলে আসছি। 6-এর অনুশীলনী দেখো, 6-এর অনুশীলনীর প্রথম প্রশ্নটা তোমরা অবশ্যই করবে, 1-এর দাগের প্রশ্ন, তারপর 2-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের প্রশ্ন। 1, 2, 3, 4 অবশ্যই করে যেও। 5, তোমরা যারা আমার নিয়মিত ক্লাস করো তারা দেখেছো যে এই প্রশ্নগুলো আমি সবসময়তে তোমাদের যখন প্রশ্ন করেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি, তখন আমি তোমাদের এই প্রশ্নগুলো বলে গেছি। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার পুরানো যারা স্টুডেন্ট আছো তাদেরকে তো বলার কিছু নেই, কিন্তু যারা আমার নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে বলছি যে এই প্রশ্নগুলো করলে তোমরা 40-এর মধ্যে আশা করি তোমরা 25-30 নম্বর পর্যন্ত কমন পেতে পারো, এবং বাকি 10 নম্বর নিশ্চয়ই একটু টাফই থাকে, কারণ যেহেতু আমাদের কাউন্সিল থেকে যে আমাদের টিচারদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে সেখানে বলাই হয়েছে যে মোটামুটি বেশিরভাগ অর্ধেক প্রশ্ন থাকবে সমস্ত স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের জন্য, যাতে সবাই বেসিক কনসেপ্ট নিয়ে পরীক্ষায় বসতে পারে এবং পাশ করতে পারে। তারপর 10% কোয়েশ্চেন থাকবে যেটা কিন্তু একটু টাফ থাকবে। সুতরাং আমি যদি আমার ক্লাস যারা নিয়মিত ফলো করো তারা তোমরা ধরে নাও তোমরা 30 নম্বর প্রশ্ন কমন পাচ্ছই, আর 10 মার্কসের প্রশ্ন তো থাকছে, মানে বাকি যদি 10 নম্বরের প্রশ্নের কথা বলো সেক্ষেত্রে আমি আরও ডায়াগ্রাম বেসড প্রশ্ন আনবো, ডায়াগ্রাম বেসড এবং রিজনিং টাইপের প্রশ্ন আনবো, সেগুলো তোমরা অবশ্যই দেখে যেও। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু বলে রাখি পরের সেমিস্টারে কিন্তু এইভাবে প্রশ্নটা করে দেওয়া একটু সমস্যাজনক হবে, কারণ যেহেতু পরের সেমিস্টার বড় প্রশ্ন থাকছে, ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, আমি হয়তো তোমাদের জন্য লং ক্লাস আনতে পারবো না, কারণ বড় বড় প্রশ্নের সমাধান দেওয়া একটা ক্লাসের মধ্যে সেটা একটু সমস্যাজনক হয়ে যায়। যারা অনলাইন ক্লাস করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো, নোটস ভিত্তিকভাবে পড়াশোনার জন্য তোমরা যোগাযোগ করতে পারো, কিন্তু তাদেরকে অবশ্যই স্টুডেন্ট হতে হবে। আমি টিচারদের নোটস বিক্রি করি না বা নোটস দিই না। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 117 নম্বর পাতা। 117 নম্বর পাতায় দেখো 6 নম্বরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তারপরে 7 নম্বরের প্রশ্ন,
এরপরে যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে যে 9 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 11 নম্বরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন, 9 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা একটু দেখে যেও। তারপরে যে প্রশ্নগুলো আসছে দেখো, তারপরের প্রশ্ন 14 নম্বর প্রশ্নটা একটু দেখে যেও। 14 নম্বরের প্রশ্নও কিন্তু ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তার সাথে 17 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 17, 18, 19, 20, 17, 18, 19, 20 কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে যেও কাইন্ডলি। পরবর্তী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেটা হচ্ছে 2 নম্বরের যে 2-এর দাগের প্রশ্নটি আছে ওটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4-এর প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপরে 7-এর প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং তারপরে আসছে 12 নম্বরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং 14 নম্বরের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তারপর ট্রু অ্যান্ড ফলস আসছে। ট্রু অ্যান্ড ফলসের মধ্যে আমি বলবো যে 1-এর প্রশ্নটা একটু দেখে যেও। তারপরে 2-এর দাগের প্রশ্নটা একটু দেখো, ভালো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2-এর দাগের প্রশ্ন। এবং তারপরে যে প্রশ্নটি করবে সেটি হচ্ছে 5-এর দাগের প্রশ্নটি দেখে যাবে। ট্রু অ্যান্ড ফলসের 5-এর দাগের প্রশ্ন আর 6-এর দাগের প্রশ্ন। এরপরে আমাদের কলম ম্যাচিংয়ে 2টো ম্যাচিং আছে, এই 2টো ম্যাচিংই কিন্তু অবশ্যই করবে, 2টো ম্যাচিংই অবশ্যই করে নেবে। যারা অন্যান্য কোনো প্রকাশনীর বই দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটা পজ করে তোমাদের বইয়ের অনুশীলনী থেকে এই প্রশ্নগুলো একটু খুঁজে নিও, কারণ এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ। যে কোনো প্রকাশনীর বইয়ে, যে কোনো বইয়ে এই প্রশ্নগুলো তোমরা পাবে। এই প্রশ্নগুলো বিগত 10 বছরের সিলেবাসে অনেকবার এসেছে, আর তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস বিগত 10 বছরের যে পুরানো বই ছিল তার সাথে মেলে। সুতরাং আমি বিগত 10 বছরে যে সমস্ত প্রশ্নগুলো বারবার এসেছে আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। এখান থেকে আর আমি কোনো প্রশ্ন সেভাবে রাখছি না। তোমাদের ক্লাস কেমন লাগলো, কতটা উপকারে লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। এবং তোমরা তোমাদের পলিটিক্যাল সায়েন্স 28 তারিখে পরীক্ষার পর অবশ্যই আমাকে ফিডব্যাক দিও যে আমার ক্লাস তোমাদের কতটা কাজে লেগেছে। ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।